নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো রাজশেখর বসুর লেখা অপবিজ্ঞান বলে যে প্রবন্ধটি, যেটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারে কম্পালসারি বাংলা সিলেবাসের মধ্যে রয়েছে এবং অন্যত্র অন্য কোনো বিশ্ববিদ্যালয়েও পাঠ্যসূচির মধ্যে থাকতে পারে। আজকে অপবিজ্ঞান প্রবন্ধের মূল বিষয়বস্তু, বক্তব্যই বা কী, সব নিয়ে কথা বলবো। অপবিজ্ঞান প্রবন্ধটি রাজশেখর বসুর লেখা লঘুগুরু গ্রন্থের অন্তর্ভুক্ত। এখন এই যে প্রবন্ধটা, একটা যে কোনো সাহিত্যের ক্ষেত্রে তার বিষয়বস্তু বিশ্লেষণ করতে গেলে আগে আমাদেরকে নামকরণের দিকে একটু লক্ষ্য রাখতে হয়। কারণ নাম শব্দটা তো শুধু নাম নয়, সেই নামের মধ্য দিয়ে আসলে লেখক বা একজন প্রবন্ধকার বা একজন ছোট গল্পকার যে ভাবনাটাকে, যে বক্তব্যটাকে ধরতে চাইছেন, কোথাও যেন নামকরণ ওই ছোট্ট একটা শব্দ, সেটা কিন্তু ওই পুরো গল্পটার বা পুরো প্রবন্ধটার মূল ভাবনাটাকে, এলোমেলো ছিটিয়ে থাকা ভাবগুলোকে, যা পাঠকের পক্ষে হয়তো আপাতভাবে বোঝার পক্ষে একটা কোথাও বাধা তৈরি হচ্ছে, সেইগুলোকে একটা সঙ্গবদ্ধ রূপ নিয়ে প্রবন্ধটির মূল ভাবনাটাকে ধরিয়ে দিতে সাহায্য করে কিন্তু তার নামকরণ। এই প্রবন্ধের নাম রাখা হয়েছে অপবিজ্ঞান। আমরা একটা কথা খুব জানি, অপবিজ্ঞান শব্দটা নিয়ে আলোচনার আগে সেটা একটু বলে রাখা দরকার। আমরা ধর্ম কথাটার অর্থ জানি, ধর্ম। আবার আমরা বলে থাকি যে ধর্ম শব্দটা তার অর্থ তো যা আমাদেরকে ধারণ করে, যা মানব জাতিকে আশ্রয় দেয়, যা মানব জাতির পক্ষে কল্যাণকর, সেটাই তো ধর্ম। বৃহত্তর অর্থে ধর্ম কথার অর্থ তো তাই। কিন্তু আমরা কি করি না, ধর্ম কথাটাকে হিন্দু মুসলমান এরকম সাম্প্রদায়িক অর্থে ভেদাভেদের একটা মানসিকতা নিয়ে ধর্মটাকে দেখি। কখনো বা বিভিন্ন প্রাচীন বিশ্বাস, ধ্যান, ধারণা, কুসংস্কার, এই সকল বিষয়ের উপর দাঁড়িয়েও আমরা ধর্মকে ব্যাখ্যা করি। কিন্তু তখন কি হয় না, ধর্ম শব্দটা তার নিজস্বতাকে হারায়। যে ধর্মের অর্থ ধারণ করা, মানুষকে তার একটা পরিসর দেওয়া, মানব জাতির পক্ষে যা কল্যাণকর, সেই শব্দটা তখন কিন্তু অপধর্মে পরিণত হয়। ধর্ম তখন আর ধারণের ক্ষমতা রাখে না, তা মানুষের সঙ্গে মানুষের ভেদাভেদ তৈরি করে এবং নানা ভ্রান্ত ধ্যান, ধারণা, বিশ্বাস, কুসংস্কার যা আমরা প্রতিদিন মেনে চলি, সেই সব কিছুর ওপর দাঁড়িয়ে সে কী করে, আমাদের মানব জীবনের স্বাধীন প্রবাহটাকে ব্যাহত করে। তখন তাকে আমরা বলবো অপধর্ম। এই যে অপধর্ম, ধর্ম আর অপধর্ম, এই দুটোকে যদি আমরা একটু টার্গেট করি বা মাথায় রাখি, তাহলে আমাদের কাছেও স্পষ্ট হবে বিজ্ঞান এবং তা থেকে অপবিজ্ঞান, যা প্রবন্ধের নাম, সেই অপবিজ্ঞান শব্দের তাৎপর্য। বিজ্ঞান কি না, বিজ্ঞান পুরোপুরি বলা যেতে পারে আমাদের ধর্ম বিশ্বাসের যে জায়গা, তার একেবারে একটা বিপরীত প্রান্তে দাঁড়িয়ে থাকা একটা বক্তব্য। বিজ্ঞান হচ্ছে সেটাই যা বলা যেতে পারে যা পরীক্ষা নিরীক্ষার উপর সম্পূর্ণরূপে দাঁড়িয়ে আছে। যা কোনো কথা বলে, বিজ্ঞান যে কোনো কথা যদি বলে, সে কিন্তু নিছক বিশ্বাসের উপর দাঁড়িয়ে বলে না। সেখানে একটা কার্যকারণ সূত্র, একটা ল থাকে, একটা সূত্র থাকে। আপাত বিচ্ছিন্ন বিভিন্ন ঘটনাগুলোকে সে মিলিয়ে মিলিয়ে তাদের মধ্যে একটা সাধারণ সূত্র আবিষ্কার করে সে একটা ফর্মুলা জারি করে। অর্থাৎ ধর্ম যেখানে বিশ্বাসের উপর দাঁড়িয়ে, সেখানে কিন্তু বিজ্ঞান দাঁড়িয়ে আছে যুক্তি তর্কের উপর। বিজ্ঞান দাঁড়িয়ে আছে কিসের উপর না, বলা যেতে পারে কার্যকারণ সূত্রের উপর, একটা ল বা সূত্রের উপর দাঁড়িয়ে আছে। সেখানে সব ক্ষেত্রেই যুক্তির একটা বড় জায়গা থাকে। বিজ্ঞান কখনো কোনো লজিক বা কোনো যুক্তি বা কোনো কার্যকারণ সূত্র বা প্রমাণ, একেবারে হাতে কলমে সেটাকে প্রমাণ করে দেখানো, এইটা ছাড়া বিজ্ঞানের কিন্তু কোনো রাস্তা নেই। বিজ্ঞান সবসময় যুক্তি নির্ভর, বিজ্ঞান সবসময় কার্যকারণ নির্ভর, প্রমাণ নির্ভর। এবার ধর্ম যেমন তার ধারণের ক্ষমতা থেকে সরে গিয়ে যদি অপধর্মে পরিণত হয়, সে যেমন মানব জাতির পক্ষে কল্যাণ করার থাকে না, তেমনি বিজ্ঞান যা মানব জাতির কল্যাণের জন্য আবিষ্কৃত, যে বিজ্ঞান দীর্ঘদিন একটা গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যে কোনো বিষয় সম্পর্কে তার ভাবনা চিন্তা, তার তথ্যসূত্র, তার বলা যেতে পারে তার পরিকল্পনা, তার সূত্রগুলো আমাদেরকে জানান দেয়, সেই বিজ্ঞানকে যদি, সেই বিজ্ঞানের আবিষ্কারকে যদি, বা সেই বিজ্ঞান সংক্রান্ত শব্দগুলোকে যদি, যে শব্দগুলোকে বিজ্ঞান অনেক পরীক্ষা নিরীক্ষার পর সেই বিজ্ঞান সূচক, সেই শব্দগুলোকে, বিজ্ঞানের সেই পরিভাষাগুলোকে আবিষ্কার করে, তাকে যদি আমরা ভুল অর্থে প্রতিদিনের জীবনে ব্যবহার করি, বিশেষত আমাদের মতো স্বল্প শিক্ষিত অশিক্ষিতরা যদি সেইভাবে ব্যবহার করি, তাহলে ধর্ম যেমন তার ভিত্তি হারিয়ে অধর্মে পরিণত হয়, অপধর্মে পরিণত হয়, তেমনি বিজ্ঞানও
যা সম্পূর্ণরূপে কার্যকারণ সূত্র যুক্তির উপর দাঁড়িয়ে, যা প্রমাণের উপর দাঁড়িয়ে, সেই বিজ্ঞানও কিন্তু আমাদের ব্যবহারের ওপর, আমাদের ভুল ব্যবহারের ওপর নির্ভর করে তা কিন্তু অপবিজ্ঞানে পরিণত হয়। এই যে মানুষের ভ্রান্ত ব্যবহার, ধ্যান ধারণার ফলে বিজ্ঞানকে যখন আমরা অপপ্রয়োগ করি, তাকে আমরা যখন যত্রতত্র বলা যেতে পারে তাকে ব্যবহার করি, তার যে মূল লক্ষ্য, তার যে মূল আবিষ্কার, তার যে সূত্র, তা থেকে বেরিয়ে এসে আমরা আমাদের স্বল্প জ্ঞান নিয়ে যত্রতত্র ব্যবহার করে তার অপপ্রয়োগ করি, তখন সেই বিজ্ঞানও কিন্তু ওই ধর্ম থেকে অপধর্মের মতোই বিজ্ঞান থেকে সে অপবিজ্ঞানে পরিণত হয়। রাজশেখর বসু কেমন করে আমাদের প্রতিদিনের জীবনে আমরা বিজ্ঞানকে ভুল করে ব্যবহার করি, বিজ্ঞানকে ভুলভাবে ব্যবহার করি, তার অপপ্রয়োগ করি, যার ফলে বিজ্ঞান তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়, সে একটা জঞ্জালে পরিণত হয় আমাদের ভ্রান্ত ব্যবহারের মধ্য দিয়ে। সেই জায়গাটাকেই কিন্তু এই প্রবন্ধে ধরবার চেষ্টা করেছেন এবং তাই প্রবন্ধটির নাম রাখছেন অপবিজ্ঞান। এবার আমরা কিছু উদাহরণ দিয়ে দেখাবার চেষ্টা করব যে কীভাবে রাজশেখর বসু সেটাকে প্রমাণ করছেন। প্রথমেই তিনি বিদ্যুৎ নিয়ে আমাদের যে বৈজ্ঞানিক ধ্যান ধারণা, সেটাকে তিনি কিভাবে আমরা বিদ্যুৎ সংক্রান্ত আমাদের অদ্ভুত সব বৈজ্ঞানিক চিন্তাভাবনা আমরা পোষণ করি, সেটাকে তিনি ব্যাখ্যা করছেন। এবং সেখানে আমাদের পুরাণের যে মিথের জগৎ, সেই জগৎকে কেমন করে বিজ্ঞান দিয়ে আমরা ভ্রান্তভাবে, ভুলভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করি। মিথের জগৎটা যা সম্পূর্ণরূপে একটা কাল্পনিক জগৎ, বিশ্বাসের জগতের ওপর সম্পূর্ণ দাঁড়িয়ে আছে, যার সেইভাবে কোনো কার্যকারণ সূত্র থাকে না, অনেক অলৌকিক প্রসঙ্গ আমাদের পুরাণে থাকে, তাকেও যে আমরা ভুলভাবে বিজ্ঞান দিয়ে ব্যবহার করার, প্রমাণ করবার ভুল একটা চেষ্টা করি, অপপ্রয়োগ করি, সেই জায়গাটা প্রসঙ্গে তিনি বলছেন কি না, একবার নাকি শশধর তর্কচূড়ামণি কোনো এক সভায় বলেছিলেন যে অগস্ত্য মুনি নাকি সমুদ্র শোষণ করেছিলেন। এই সমুদ্র শোষণের মূল কারণটা হচ্ছে তার রাগের ফলে চোখ দিয়ে এমন বিদ্যুৎ বেরিয়েছিল যে জল, আমরা জানি জল হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়, সেই হাইড্রোজেন এবং অক্সিজেন নাকি তার বিদ্যুতের প্রভাবে জল থেকে উবে গিয়েছিল এবং তার ফলে জল শূন্য হয়ে গিয়েছিল। এই যে বিজ্ঞানকে ব্যবহার করে একটা মিথের জগৎকে, একটা কাল্পনিক একটা গল্পকে প্রমাণ করবার চেষ্টা, বিদ্যুৎ সম্পর্কিত এই যে বিজ্ঞানের অপপ্রয়োগ, এটাকেই তিনি খণ্ডন করবার চেষ্টা করছেন। এবং এই যে বিদ্যুৎ সংক্রান্ত এই শুধু ব্যাপারটা নয়, মিথের জগৎকে নয়, আমরা জানি যে আমাদের যে ব্যাটারি ব্যবহার করা হয়, ব্যাটারির মধ্যে নাকি দুটো ধাতু থাকে, সেই জন্য সে বিদ্যুৎ উৎপাদন করে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে কী করি না, বিভিন্ন রকমের অষ্ট ধাতুর মাদুলি ব্যবহার করি আমাদের বিভিন্ন বিশ্বাস, কুসংস্কার থেকে। এখানেও আমাদের দাঁড়িয়ে আছে বিজ্ঞানের যুক্তি কি না, যখন দুটো ধাতু দিয়ে তৈরি করা একটি ব্যাটারি থেকে এত বিদ্যুৎ উৎপন্ন হতে পারে, তার যদি এত শক্তি থাকে, তাহলে অষ্ট ধাতু দিয়ে তৈরি করা মাদুলি সে তো আরও বেশি ক্ষমতা সম্পন্ন। এই যে আমাদের টুকটাকের জগৎ, বিশ্বাসের জগৎ, কুসংস্কারের জগৎ, সেই জগৎটাকে কিভাবে বিজ্ঞান দিয়ে, বিদ্যুৎ সংক্রান্ত অদ্ভুত ধ্যান ধারণা দিয়ে তাকে আমরা ব্যাখ্যা করছি, এটাই তো আসলে সেই শরীর সাক্ষী মাতালের মতো আমরা আমাদের অদ্ভুত চিন্তা চেতনা, বিশ্বাস, কুসংস্কারকে কী করি না, বিজ্ঞানকে অপপ্রয়োগ করে তাকে প্রমাণ করবার চেষ্টা করি। এবং সেখানে আরও একটি চমৎকার যুক্তির কথা তিনি বলছেন যে উত্তর মেরুর দিকে নাকি মাথা রেখে শুতে নেই। এই যে উত্তর মেরুর দিকে মাথা রেখে শুতে নেই, এটা আমাদের শাস্ত্রে আছে। এবার এই শাস্ত্রের কথা মানে এই নিয়মটাকে প্রমাণ করবার জন্য আমরা কি করছি না, বিজ্ঞানের দোহাই দিচ্ছি। কি বলা হচ্ছে না, পৃথিবী নাকি এক মহাচুম্বক এবং মানুষের দেহও নাকি চুম্বকধর্মী, তাই উত্তর দিকে মাথা করে শুলে সেটা শরীরের পক্ষে খুব ক্ষতিকারক, মনে করা হয় স্ট্রোক টোক ইত্যাদি ঘটনা ঘটতে পারে। এখন এখানেই আমাদের বিজ্ঞানের অপপ্রয়োগের জায়গাটাকে তিনি খণ্ডন করবার চেষ্টা করছেন যে পৃথিবী যদি চুম্বকধর্মী হয় এবং মানুষের দেহও যদি চুম্বকধর্মী হয়, তাহলে উত্তর দিকে মাথা রেখে শুলে যদি মানুষের শরীরের পক্ষে সেটা একটা ভয়ানক ক্ষতির কারণ হয়, তাহলে দক্ষিণ দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে মাথা করে শুলে কেন ক্ষতি হবে না? একই তো সমস্যা হবে। পৃথিবী যদি গোটাটাই চুম্বকধর্মী হয়, মানুষের দেহটাও যদি চুম্বকধর্মী হয়, তাহলে যে সমস্যা উত্তর দিকে মাথা করে শুলে হবে, তা তো দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিকে করলেই হবে। তাহলে শাস্ত্রের যে সংস্কারটা, সেই ধারণাটাকে আমরা কি করছি না, অযৌক্তিকভাবে বিজ্ঞানকে এখানে সাক্ষী রেখে তাকে দিয়ে আমরা প্রমাণ করবার চেষ্টা করছি। অর্থাৎ আমাদের অধর্মকে, আমাদের ভ্রান্ত চিন্তা চেতনা এবং বিশ্বাসকে বিজ্ঞান দিয়ে প্রমাণ করবার চেষ্টা করছি। এবং এখানেই বিজ্ঞানকে আমরা কি করছি না, অপপ্রয়োগ করছি। আমরা বুঝতে এটা চাইছি না যে উত্তর দিকে মাথা রেখে যদি শুলে ক্ষতি হয়, তাহলে পৃথিবী যদি চুম্বকধর্মী হয়, শরীরটাও যদি মানুষের চুম্বকধর্মী হয়, তাহলে তো দক্ষিণ, পূর্ব, পশ্চিমে মাথা
করে শুলো একই সমস্যা দেখা দেবে, সেক্ষেত্রে কেন শাস্ত্র কোনো নিষেধ করছে না। কিন্তু শাস্ত্রের ওই একটুখানি বক্তব্য উত্তর দিকে মাথা করা যাবে না, সেটাকে কি করলাম না অদ্ভুতভাবে বিজ্ঞানকে আংশিক রূপে গ্রহণ করে তাকে দিয়ে প্রমাণ করে দেবার চেষ্টা করলাম। তাহলে এটাও হচ্ছে বিজ্ঞানকে কাজে লাগিয়ে শাস্ত্রকে প্রমাণ করবার এক ধরনের বৈজ্ঞানিক সূত্রগুলোর একটা অপপ্রয়োগ। বিজ্ঞানকে আমরা ভুল পথে চালিত করছি। এরকম একাধিক যুক্তি দিয়ে তিনি বারবার দেখাচ্ছেন যে কেমন করে বিজ্ঞানকে আমরা ভ্রান্ত রূপে ব্যবহার করি। এবং তার মধ্যে একটা অন্যতম হচ্ছে যে জোনাকি পোকা, সে নাকি আগুনে পুড়লে যে ধোঁয়াটা উৎপন্ন হয় সেটা নাকি মানুষের পক্ষে, প্রাণীকুলের পক্ষে খুব ক্ষতিকারক। কারণ কি না, জোনাকির মধ্যে নাকি ফসফরাস থাকে এবং সেই ফসফরাসের জন্যই নাকি জোনাকি পোকার পেছন দিকটা জ্বলে। সেই জোনাকি পোকার ফসফরাসটাই আগুনের সংস্পর্শে ক্ষতিকারক গ্যাস নির্গত করে এবং সেই ধোঁয়া মানুষের পক্ষে ক্ষতিকারক। কিন্তু মনে রাখতে হবে যে বিজ্ঞান বলে যে ফসফরাস তখনই ক্ষতিকারক যদি সেটা মৌলিক অবস্থায় থাকে এবং তখন সেটা বাতাসের সংস্পর্শে আলো নির্গত করে, এবং সেটা যদি আগুনের সংস্পর্শে আসে তবে তা থেকে নির্গত ধোঁয়া ক্ষতিকারক। কিন্তু প্রাণী দেহের মধ্যে, বিশেষত জোনাকি পোকার মধ্যে যে যদি ফসফরাস থেকেও থাকে সেটা হচ্ছে মৌলিক অবস্থায় থাকে না, যৌগিক অবস্থায় থাকে। ফলে জোনাকি পোকার যে আলো সেটা কখনোই ফসফরাসের জন্য নয়, কারণ ফসফরাসের জন্য যদি আলো হতো তাহলে সেটা তখনই আলোটা সম্ভব যদি সেটা মৌলিক অবস্থায় থাকতো। কিন্তু জোনাকি পোকার মধ্যে যেটা থাকে, যদি ফসফরাস থেকে থাকে সেটা মৌলিক অবস্থায় নেই। মৌলিক অবস্থাতে ফসফরাস থাকলে তবেই সেটা আলো রূপে বাতাসের সংস্পর্শে আলো প্রজ্বলিত করে এবং সেই ফসফরাসটা অর্থাৎ মৌলিক ফসফরাসটা কি করে না আগুনের সংস্পর্শে বিষাক্ত ধোঁয়া তৈরি করে। কিন্তু প্রাণী দেহের মধ্যে, বিশেষত জোনাকি পোকার মধ্যে যদি ফসফরাসের কল্পনা করতে হয় তবে মনে রাখতে হবে রাজশেখর বসু যেটা বলছেন সেটা থাকে যৌগিক অবস্থায়। আর যৌগিক অবস্থায় থাকা ফসফরাস কখনোই বাতাসের সংস্পর্শে আলো তৈরি করে না। ফলে জোনাকি পোকার যে আলো সে কখনো ফসফরাসের জন্য নয়। এবং দ্বিতীয়ত, যৌগিক অবস্থায় থাকা ফসফরাস কখনোই আগুনের সংস্পর্শে এসে কোনো খারাপ ধোঁয়া তৈরি করে না। বরং তিনি যুক্তি দেখাচ্ছেন যে প্রত্যেকটি প্রাণীর মধ্যেই কম বেশি ফসফরাস থাকে। সেটা শুধু জোনাকি পোকার মধ্যে নয়, মাছের শরীরেও ফসফরাস থাকে এবং সেটা সর্বদাই থাকে কি না যৌগিক অবস্থায়, অর্থাৎ যেটা ক্ষতিকারক নয়। তাই যদি ফসফরাসের জন্য আমাদের জোনাকি পোকার আগুনে পুড়ে যে ধোঁয়া নির্গত হয় তা যদি মানুষের পক্ষে ক্ষতিকারক হয় তাহলে মাছ পুড়িয়ে খেলেও সমান ক্ষতি হয়। তাহলে সেই মাছ পুড়িয়ে মানুষ খাচ্ছে কি করে? তাহলে মাছকে পোড়ানোর জন্য যদি ধোঁয়া নির্গত হলে তা যদি প্রাণীকুলের পক্ষে, মানুষের পক্ষে ক্ষতিকারক না হয় তাহলে জোনাকি পোকার জন্যও কখনো ক্ষতি হতে পারে না। কারণ প্রাণী দেহ মাত্রেই ফসফরাস থাকে, কিন্তু সেই ফসফরাস ক্ষতিকারক নয়, কারণ সেটা যৌগিক অবস্থায় থাকে। ফসফরাস মৌলিক অবস্থায় থাকলে তবেই সেটা ক্ষতিকারক। আর প্রাণী দেহে সবসময়ই ফসফরাস থাকে যৌগিক অবস্থায়। তাই জোনাকি পোকার থেকে নির্গত আলো যেমন ফসফরাসের জন্য নয়, কারণ মৌলিক অবস্থায় থাকলে তবেই সেটা বাতাসের সংস্পর্শে আলো তৈরি করে, এবং তেমনি যেহেতু যৌগিক অবস্থায় থাকে তাই তা ক্ষতিকারক নয়। যদি মৌলিক অবস্থায় থাকতো তবে ক্ষতিকারক, কিন্তু প্রাণী দেহে ফসফরাস সবসময় যৌগিক অবস্থায় থাকে, ফলে এটাও ক্ষতিকারক নয়। এইভাবে তিনি একের পর এক যুক্তি, বিচার, বিশ্লেষণ দিয়ে প্রমাণ করবার চেষ্টা করেছেন আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে বিজ্ঞানের ভুল ব্যাখ্যা করে আমরা নিজেদেরকে ওই যে বলে স্বল্পবিদ্যা ভয়ঙ্করী সেই অবস্থার দিকে নিয়ে যাচ্ছি। শুধু তাই নয়, বিজ্ঞানের নানা পরিভাষা বা শব্দ নিয়েও আমরা ভুল ব্যাখ্যা করি। যেমন তিনি এ প্রসঙ্গে গাটা পারচা শব্দটির কথা বলেছেন। গাটা পারচা হচ্ছে রবার গাছের আঠা থেকে নির্গত হয় এবং সেই রবার গাছের আঠা যাকে গাটা পারচা বলা যেতে পারে তা আসলে বৈদ্যুতিক তারের আস্তরণ তৈরি করতে কিংবা কখনো কখনো বলা যেতে পারে যে বিভিন্ন ডাক্তারি চিকিৎসার যে যন্ত্রপাতি তা তৈরিতে কাজে লাগে। কিন্তু আমরা ভুলক্রমে গাটা পারচা শব্দটা জেনে নিয়েই সেই গাটা পারচা শব্দ ব্যবহার করি। আমাদের চশমার ফ্রেম থেকে চিরুনি সমস্ত কিছুকেই আমরা বলে থাকি গাটা পারচা। এটা আসলে গাটা পারচা শব্দটার যে বলা যেতে পারে মূল তাৎপর্য, সেটা আসলে যে রবার গাছের
বলা যেতে পারে রবার গাছের যে বৃক্ষ মানে রবার গাছ তা থেকে নির্গত নিঃসন্দ বা এক ধরনের আঠা, সেই যে তাৎপর্য তা থেকে সরিয়ে এসে আমরা যে কোনো উপাদানকেই, প্লাস্টিক জাতীয় উপাদানকেও অনেক সময় গাটা পারচা বলে ভুল করি। অর্থাৎ এখানে গাটা পারচা শব্দটার যে তৈরির যে মূল উপাদান এবং সেটা কোন কাজে লাগে সেটা সম্পর্কে আমরা অবহিত না হয়েই যত্রতত্র গাটা পারচা শব্দ ব্যবহার করে ফেলছি, শুধু একবার ওই গাটা পারচা শব্দটার প্রতি আমাদের আকর্ষণ তৈরি হয়েছে বলে। ঠিক তেমনি আরও একটি শব্দের কথা বলছেন তিনি, আলপাকা শাড়ি। আলপাকা প্রকৃতপক্ষে এক ধরনের পশমি কাপড়, কিন্তু আমরা আলপাকা শাড়ি বলতে যেখানে পশমের লেশ মাত্র নেই, কৃত্রিম রেশম দিয়ে তৈরি হয়েছে, তাকেও আমরা আলপাকা শাড়ি বলে ভুল করি। এরকমই তিনি আরও কিছু শব্দের কথা বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে টিন শব্দটা। টিন শব্দের আমরা অপপ্রয়োগ নাকি শিখেছি ইংরেজদের কাছ থেকে। এখন টিন শব্দটার প্রকৃত অর্থ হচ্ছে রাং, কিন্তু আমরা কি করি, এই রাং দিয়ে পুরোপুরি তৈরি নয়, ওই যে কেরোসিনের টিনগুলো যেগুলো আসলে কোনো রকমভাবেই পুরোপুরি রাং দিয়ে তৈরি নয়, সেগুলো আসলে লোহার তৈরি এবং তার উপর রাঙের একটা আস্তরণ আছে মাত্র। কিংবা আমরা যে সমস্ত ছাদ মানে বাড়ির ছাদকে ঢাকার জন্য যে টিন ব্যবহার করি সেগুলো আসলে লোহা এবং তার উপর এক ধরনের টিনের আস্তরণ থাকে বা রাঙের আস্তরণ থাকে মাত্র, কিন্তু রাঙের আস্তরণযুক্ত যে কোনো পদার্থকেই আমরা এক বাক্যে বলে দিচ্ছি টিন। এই যে টিন শব্দের প্রকৃত অর্থ রাং, যা আপাদমস্তক যা পুরোপুরি রাং দিয়ে তৈরি তাকেই টিন বলা উচিত, কিন্তু আমরা রাঙের আস্তরণ বা প্রলেপ দেওয়া যে কোনো লোহার পদার্থকে বা ওই কেরোসিনের যে ড্রামগুলো টিন বলি যাকে, তাকেও টিন বলে দিচ্ছি, অথচ সেটা কিন্তু পুরোপুরি রাং দিয়ে তৈরি নয়। এখানেও কিন্তু আমরা টিন শব্দটির অপপ্রয়োগ করছি, এটাও বিজ্ঞান থেকে তৈরি হওয়া যে শব্দ তার একটা অপপ্রয়োগ। এখানেই শেষ নয়, আজকের দিনে আমাদের মানসিক জগতে নানা সমস্যা দেখা দিচ্ছে, মনোজগৎ নিয়ে আমাদের প্রচণ্ড একটা উদ্বিগ্নতা, সেখানে সাইকোলজি শব্দটাকেও আমরা যত্রতত্র ব্যবহার করছি। কেউ বলছি সাইকোলজিক্যাল মুভমেন্ট, কেউ বলছি কারো জলের প্রতি একটা আকর্ষণ থেকে আমরা বলছি তার একটু ওয়াটার কমপ্লেক্স আছে। এইগুলো আসলে কি করছি, আমরা আসলে কিছু শব্দ বিজ্ঞানে জেনে নিচ্ছি, বিজ্ঞান তার পরীক্ষাগারে বা দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে একটা অনেক পরিশ্রম লব্ধ একটা শব্দ নির্বাচন করে যে এর অর্থ এই, কিন্তু আমরা সস্তাভাবে যত্রতত্র একটু ওই শব্দগুলো সম্পর্কে পরিচিত হই, তার যত্রতত্র ব্যবহার করে কি করি, তার মানকে হানি ঘটাই, বিজ্ঞানকে তখন অপবিজ্ঞানে পরিণত করি। আসলে এরপরে আমাদের রাজশেখর বসু যেটা করছেন সেটা হচ্ছে বিজ্ঞানেরও কিছু সীমাবদ্ধতা আছে, সেই নিয়েও কিছু কথা বলছেন, যে বিজ্ঞান কেন আবিষ্কৃত হয়েছিল। বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে জটিলকে সহজ করা, নানা বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে একটা ল বা সূত্রকে আবিষ্কার করা। বিজ্ঞান যে কোনো বিষয় নিয়েই দেখায় যে কারণটা এই, কিন্তু কেন সেটা হয় সেটা কিন্তু সে সর্বোচ্চ সেই কেনতে সর্বোচ্চ সেই তাৎপর্যে সে কিন্তু পৌঁছতে পারে না। গাছ থেকে ফল মাটিতেই পড়ে পৃথিবীর আকর্ষণ শক্তির জন্য, কিন্তু পৃথিবীর আকর্ষণ শক্তি কেন আছে তার কোনো ব্যাখ্যা নেই। তিনি আবার এখানেও এই জায়গাটাও তুলে ধরছেন যে মানুষ মাত্রই মরে, ইহা অবধারিত সত্য বা প্রাকৃতিক নিয়ম। মানুষের এই ধর্মের নাম মরত্ব, কিন্তু মৃত্যুর কারণ কি মরত্ব সেটা কিন্তু নয়। অর্থাৎ বিজ্ঞান যা কিছু আবিষ্কার করে, যা কিছু লজিক দেখায়, সেটা হচ্ছে বাইরে থেকে দেখা কিছু সাধারণ সূত্র মাত্র, কিন্তু তার অন্তিম কোনো কারণ বা তার গভীরতর কোনো কারণ কিন্তু বিজ্ঞান কখনো দেখাতে পারে না। কেন হয় সেই তথ্য তার কাছে নেই। ফলে আমরা যতই বলা যেতে পারে ল অফ গ্র্যাভিটেশনের কথা বলি বা মহাকর্ষের নিয়মের কথা বলি না কেন, কিন্তু আমরা সেই আকর্ষণের হেতুর কথা হয়তো অনেক সময় বাইরে থেকে ভাবার চেষ্টা করি, কিন্তু সেটা বাইরে থেকে, গাছ থেকে ফল পড়ে পৃথিবীর আকর্ষণ শক্তির জন্য, মহাকর্ষজ শক্তির জন্য, কিন্তু মহাকর্ষজ শক্তি কেন যে আছে সেটা কিন্তু আমরা জানি না। এই যে বাইরে থেকে একটা সূত্র আবিষ্কার করি কিন্তু গভীরতর অর্থে আমরা পৌঁছতে পারি না। এই যে আসলে বিজ্ঞানের এটাই সমস্যা, যে বিজ্ঞান যা কিছু বলে তা হচ্ছে বাইরে থেকে দেখা একটা ওপর কিছু সূত্র, গভীরতর স্তরে সে কখনো পৌঁছতে পারে না। বিজ্ঞানের এই সমস্যাটার কথাও তিনি বলছেন, এবং বিজ্ঞানের কাজ যে জটিলকে সহজ করা,
সাধারণ কিছু ঘটনার মধ্য থেকে, মানে কিছু ঘটনা থেকে একটা সাধারণ সূত্র আবিষ্কার করা, এটা তিনি আমাদেরকে বোঝাতে চাইছেন যে বিজ্ঞান কেন আবিষ্কৃত হয়েছিল। বিজ্ঞানের কাজই হচ্ছে জটিলকে সহজ করা। কিন্তু আমরা কি করছি না, আমরা অল্প শিক্ষিত বা মধ্যশিক্ষিত মানুষেরা বিজ্ঞানকে অপপ্রয়োগ করছি। তাকে না জেনে না বুঝে আমরা সমস্ত ক্ষেত্রেই যেন একটা বলা যেতে পারে বিজ্ঞান মনস্কতার পরিচয় দিতে গিয়ে কি করি না, যেমন ওই অধর্মকে ডেকে আনি, অপধর্মকে ডেকে আনি, নানা ধর্মীয় ভেদাভেদ তৈরি করে কিংবা নানা অন্ধবিশ্বাস ধ্যান ধারণাকে সামনে রেখে, তেমনি বিজ্ঞানের ক্ষেত্রেও আমরা সেটাই করি যে বিজ্ঞানকে বুঝতে পারলে বা বিজ্ঞানকে প্রকৃত রূপে জানলে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে তাকে যত্রতত্র ব্যবহার করা উচিত নয়। তাকে সম্যক রূপে জেনে তবেই আমরা বিজ্ঞানকে যদি ব্যবহার করি, তবেই সেটা বিজ্ঞানের যথার্থ প্রয়োগ হয়। না হলে সেটা যেমন ধর্ম থেকে অপধর্মে পরিণত হয়, তেমনিও বিজ্ঞানকে এরকম ভুল ব্যবহারের মধ্য দিয়ে একটা জঞ্জালের মতো ব্যাপার তৈরি হয়। তাকে অপবিজ্ঞান ছাড়া আর কিছু বলা যায় না। রাজশেখর বসু আমাদের ভুলটা ধরিয়ে দিচ্ছেন। বিজ্ঞানকে যা অনেক পরীক্ষা নিরীক্ষা মধ্য দিয়ে গবেষণাগারে অনেক সময় ব্যয় করে সে আমাদের জন্য, মানব জাতির জন্য যা কিছু আবিষ্কার করেছে, তাকে যেন আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি, তাকে যেন অপবিজ্ঞানে পরিণত না করি। এটাই রাজশেখর বসুর এই অপবিজ্ঞান প্রবন্ধের মূল বক্তব্য। রাজশেখর বসুর অপবিজ্ঞান নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।